ইরফান চিন্তিত কণ্ঠে বলে, হসপিটাল যেতে হবে। কথাটা বলে রাকিবকে কল করতে চায় তার গাড়ি নিয়ে আসতে বলার জন্য। নাসিম দ্রুত বলে ওঠে, আরে আহামারি কিছু নয়, তাছাড়া বাড়ির পাশে ডক্টর আঙ্কেল থাকে, এটা উনিই সারিয়ে দিতে পারবে। তুই আমাকে বাড়িতে নামিয়ে দিতে আসবি? ইরফান গম্ভীর গলায় বলে ওঠে। ওকে। কথাটা বলতেই নাসিম খুঁড়িয়ে এসে ইরফানের বাইকে উঠে বসে। ইরফান রেগে নাসিমের কলার ধরে বলে। তুই আমার বাইকে বসলি কেন? নাসিম অসহায় কণ্ঠে বলে, তুই পৌঁছে দিবি বললি যে, তাছাড়া আমার এই পা নিয়ে বাইক চালাতে পারবো না। নাসিমের কথা শুনে ইরফান নাসিমের কলার ছেড়ে দিল। বিরক্ত হলো এই ভেবে এই বাইকে মাইরাকে আর বসাতে পারবে না। নাসিম তার অফিসের লোককে এইখান থেকে তার বাইক নিয়ে যেতে বলে দেয়। ইরফান বাইক স্টার্ট দেয়। নাসিম মৃদু হাসল। ডান পা পেছন দিকে কয়েকবার টানা দেয়। কোনো ব্যথা ট্যাথা পায়নি। ইরফানের সাথে যাওয়ার ফোন দিচ্ছিল। তখন ইরফানকে দেখে হঠাৎ করে বাইক থামিয়ে ইচ্ছে করে পড়ে যায়। যাই হোক, দেশ ছাড়ার আগে কিছু ছোট ছোট ইচ্ছে পূরণ হলো ভেবে একটু ভালো লাগছে। পকেট থেকে একটি কাগজ বের করে ধীরে ধীরে ইরফানের পকেটে ঢুকিয়ে দেয়। ইরফান বুঝতে পারেনি। সব কাজ শেষে নাসিম স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গম্ভীর সাথে শক্ত গলায় বলে, বিয়ের প্রিপারেশন নে। নাসিম কিছু বলল না। লম্বা দীর্ঘশ্বাস ফেলে আকাশপানে তাকায়। চোখ জোড়া ঝাপসা হয়। বিয়ে শব্দটার সাথে বারবিটল নামটা জড়িয়ে আছে। যেখানে বারবিটল হারিয়ে গিয়েছে সেখানে বিয়ে শব্দটা কেন বারবার ভেসে আসে? পরদিন ইরফান অফিস থেকে ফিরেছে প্রায় 11টা 30-এ। গতকাল বাইক নিয়ে বেরোনোয় অনেক কাজ পেন্ডিংয়ে ছিল। আজ সব সামলে নিতে পারেনি। কালকের জন্য কিছু জমিয়ে রেখে বাড়ি ফিরল। বেশি রাত করে ফিরলে মায়ের চঞ্চলতাটুকু আর দেখতে পায় না। মেয়েটি শান্ত হয়ে ঘুমিয়ে থাকে, যেটা ইরফানের ভালো লাগে না। ফোন স্ক্রোল করতে করতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। হঠাৎ ফোনে টুং করে মেসেজ পেয়ে ইরফান মেসেজ ওপেন করলে দেখলো নাসিমের নাম্বার থেকে এক লাইনের একটি মেসেজ এসেছে। তোর রাইডিং প্যান্টের পকেট চেক করিস, কিছু আছে। ইরফান ভ্রু কুচকে তাকায়। ফোন পকেটে রেখে দরজা ঠেলে তার ঘরে প্রবেশ করে। মায়েরা ইরফানের গতকালকের কাপড়গুলো গুছিয়ে রাখছিল। প্যান্টের পকেট থেকে একটি চিরকুটের মতো কিছু পেয়ে চিরকুটের ভাঁজ খুলে চোখ বুলায়। সরি ভাই, তোর সত্য মানতে পারলাম না, চলে যাচ্ছি এখান থেকে। তুই আমার উপর রাগ পুষে রাখিস না প্লিজ। এটুকু পড়তে ইরফান ঝড়ের বেগে এসে মায়রার হাত থেকে কাগজটি টান মেরে নিয়ে নেয়। মায়রা ইরফানকে খেয়াল না করায় হঠাৎই ভীষণ ভয় পেয়ে যায়। মাথা তুলে ইরফানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ইরফান ওভাবে তার দিকে চেয়ে আছে কেন? কিছু বলার আগে ইরফান ডান হাতে শক্ত করে মায়রার চোয়াল ধরে। দাঁতে দাঁত চেপে বলে, এসবে কেন হাত দিয়েছিস বল? চুপ করে বসে থাকতে পারিস না? মায়রা গালে ভীষণ ব্যথা পায়। দু হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান আরও শক্ত হাতে ধরে। নাসিমের দিয়া কি না কি মায়রা টাচ করেছে। আবার যেন কত মনোযোগ দিয়ে পড়ছিল। ভাবতে ইরফানের মাথায় রক্ত উঠে গেল। বা হাতে মায়রার হাত থেকে তার প্যান্ট নিয়ে ছুঁড়ে ফেলে মায়রাকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, কেন হাত লাগিয়েছিস এসবে বল, স্টুপিড গার্ল। কথাটা বলতে বলতে মায়রাকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে মাঝপথে থেমে যায়। মায়রা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। মেয়েটির চোখ ভরে ওঠে। ইরফানের এসব ব্যবহারে মেয়েটি আজকাল এত কষ্ট পায়, আবার তাকে থাপ্পড় মারতে চাইছে। মায়রা মাথা নিচু করে নিল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফান ঢোক গিলে তার হাত গুটিয়ে নেয়। অতপর হাত মুষ্টিবদ্ধ করে যেভাবে এসেছিল সেভাবে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ফুপিয়ে ওঠে। সে কি এমন করেছে? এই লোকটার জিনিসে হাত দেওয়া যাবে না তা তো আগে কখনো বলেনি। বললে সে জীবনেও ধরতো না। গতকাল রাতেও কেমন ব্যবহার করলো তার সাথে। আজ কতদিন পর মারার জন্য হাত তুলল। সে আর জীবনে এই লোকটার কোনো জিনিস ছুঁয়েও দেখবে না। কথাগুলো ভেবে আবারও ফুপিয়ে ওঠে। ইরফান বাইরে বেরিয়ে হাতের কাগজ মুঠো করে ছুঁড়ে ফেলতে গিয়েও কি মনে করে কাগজ মেলে ধরে চোখ বুলায়। সরি ভাই, তোর শর্ত মানতে পারলাম না, চলে যাচ্ছি এখান থেকে। তুই আমার উপর রাগ পুষে রাখিস না প্লিজ। আমি তোর বউয়ের কোনো ছবি রাখিনি আমার কাছে। আমার কখনো ওকে দেখবে না, ভাবার চেষ্টাও করব না। তবে ওকে আমি ভুলতে পারবো না ভাই। তুই যদি মানতে না পারিস আমার মনে তোর বউ কেন থাকবে, তাহলে তুই আমাকে খুঁজে বের করে মেরে ফেলিস। আর সেটা না পারলে দোয়া করিস যেন আমি
কোনো এক অজানা কারণে মরে যায়। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না রে। ওকে হারিয়ে নিয়তির কাছে হেরে গিয়ে আমি এক পাথর হয়েছি। তাকে ভুলতে গিয়ে পাথর থেকে আর অশ্রু ঝরাতে চায় না। এত শক্তি নেই আমার ভেতর। নাসিম নামে কেউ তোর লাইফে ছিল? ভুলে যাস, কথা দিচ্ছি আমি আর কখনো তোর সামনে এসে দাঁড়াবো না। তোদের জন্য অসংখ্য দোয়া রইল। ইরফান লেখাটুকু পড়ে বিস্ময় দৃষ্টিতে তাকায়। কাগজটি ছুঁড়ে ফেলে দ্রুত বাইক নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যায়। বেশ কিছুক্ষণের মাঝে এয়ারপোর্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে দ্রুত খোঁজ নেয় নাসিম আছে নাকি চলে গিয়েছে, গেলেও কোথায়। তাকে তো বেশিক্ষণ হলো মেসেজ দেয়নি, তাহলে এখানে থাকার কথা। কিন্তু সে কোনো খোঁজই পেল না। বিরক্তির নিঃশ্বাস ফেলে একপাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। বেশ কয়েকটা সিগারেট পোড়ায়। মায়েরার সাথে ওভাবে কথা বলায় নিজের উপর রাগ লাগছে। মারার জন্য হাতও উঠিয়েছিল, ভাবতেই রেগের সামনে একটা গাছে পাঞ্চ মারে। অসহ্য লাগছে সব। হাতের আধো খাওয়া সিগারেট ছুঁড়ে ফেলে বাইকে উঠে বসতে গিয়েও শুদ্ধকে দেখে ভ্রু কুঁচকালো। এগিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছিস? শুধু ঝাঁকি দিয়ে বুকে থুতু দেয়। ইরফানকে দেখে অবাক হয়ে বলে, তুই এখানে? ইরফান সরু চোখে চেয়ে জিজ্ঞেস করে। নাজিম কোথায়? শুদ্ধ ঢোক গিলল, মাথা চুলকে বলে। আমি তো জানি না, কেন? ইরফান তীক্ষ্ণ চোখে শুদ্ধকে দেখে। শুদ্ধ আমতামতা করে বলে, আরে ব্যবসার কাজে আমার এদিকে মাঝে মাঝে আসা হয়, জানিসই তো। তুই কানাডা থেকে আসলে তখনও তো আমার সাথে তোর এখানে দেখা হলো, মনে নেই? ইরফান কিছু বলল না, চুপচাপ তার বাইকে বসে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাত তখন প্রায় 1টা। ইরফান ঘরে প্রবেশ করে বেডের উপর নজর করলে দেখলেও মায়েরা গুটিসুটি মেরে শুয়ে আছে। ইরফান আগে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এরপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে এসে মায়রার পাশে শুয়ে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়রা ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে ওঠে। ইরফান মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটি কেঁদে কেটে মুখের কী অবস্থা করেছে। ইরফানের নিজেকে অসহায় লাগলো। ডান হাত মায়রার গালে দিয়ে মৃদুস্বরে বলে, সরি। এরপর মায়রাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বিড়বিড় করে বলে, আমার বার্ড ফ্লাওয়ার আমি ছাড়া সবার মন থেকে নিখুঁতভাবে মুছে যাক। মায়রার ঘুম ভেঙেছে, কিন্তু গাঁটটা মেরে পড়ে আছে। কথা বলবে না এই লোকের সাথে। ইরফান মায়রাকে আলগা করে মায়রার কপালে ঠোঁট দাবিয়ে চুমু আঁকে। এরপর ডান হাত মায়রার গালে রেখে মায়রার ঘুমন্ত মুখপানে দৃষ্টি রেখে অভিযোগের সুরে বলে, তুমি শুধু আমার অনুভবে কেন সীমাবদ্ধ থাকলে না বার্ড ফ্লাওয়ার? অন্যের হৃদয়ে তোমার অবয়বের ছায়া থাকলে আবার প্রতিটি হৃদস্পন্দনে ব্যথার কাঁটা বিঁধে যায়। এটা কি আমার অপরাধ? ইরফানের এমন আবেগ মাখা কথায় মায়রা চোখ মেলে তাকায়। ইরফানের চোখে চোখাচোখি হয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো মায়রার দিকে। স্টুপিড জেগে জেগে ঘুমের ভান করছিল। মায়রা ইরফানকে ঠেলে উল্টো ঘুরে শোয়। ইরফান বিরক্ত হয়, মায়রাকে টেনে তার দিকে ফেরায়। মায়রা কোনো কথা বলে না। ইরফানকে ঠেলে নিজেকে ছাড়াতে চায়। ইরফান জোর করে মায়রাকে চাপড়ে ধরে। মায়রা মুচড়ামুচড়ি করে। ইরফান ধমকে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রা চোখ ভরে ওঠে। লোকটা আবারও তাকে ধমকাচ্ছে। ইরফান মায়রাকে আরেকটু জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, ওই কাগজের কতটুকু পড়েছিলে? মায়রা কথা বলল না। ইরফান বেশ কয়েকবার জিজ্ঞেস করলেও মায়রা একটা টু শব্দটিও করল না। ইরফান রেগে দাঁতের দাঁত চেপে বলে, কথা বলো স্টুপিড গার্ল, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়রা একবার ফুপিয়ে কেঁদে ওঠে। ইরফান চোখ বুঝল, ডান হাতে কপাল ঘষে বার কয়েক। নিজেকে শান্ত করে লম্বা শ্বাস টানে। এরপর মায়রার গালে হাত দিয়ে নরম কণ্ঠে বলে, রাগাচ্ছ কেন আমায়? কথা বলো। মায়রা চোখ বুজে রেখেছে। বন্ধ চোখের পাতায় বেয়ে অশ্রু গড়ায়। ইরফান অসহায় চোখে চেয়ে বলে, সরি বউ, কথা বলো। মায়রা চোখ মেলে তাকায়। চোখ দুটো লাল হয়ে আছে। ইরফানের দু হাতে মায়রার ভেজা চোখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই। তখন রেগেছিলাম। মায়রা নাক টানে। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় চুমু খেয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করে, কতটুকু লেখা পড়েছিলে বলো। মায়রা ভাঙা গলায় বলে, 2 লাইনের মতো। তারপর তো আপনি নিয়ে নিলেন। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। মায়রা পড়েনি ভেবে দু হাতে মায়রাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, সরি, কি চাই তোমার? নেক্সট ডে এনে দেবো। মায়রা নাক টেনে বলে, আমাকে ছাড়ুন, আমি ঘুমাবো।
ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল। মায়ের অভিমানী কণ্ঠে মৃদু হাসে। মায়ের গলায় শব্দ করে চুমু এঁকে মায়ের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে গেয়ে ওঠে। প্রায় সপ্তাহখানেক পর ইরফান নাসিমদের বাড়িতে গিয়ে খোঁজ নেয়। এই শহরে নাসিমদের নিজের বাড়ি আছে, কিন্তু সেখানে নাসিমকে পায়নি, তার মাকেও পায়নি। আশেপাশে জিজ্ঞেস করলেও কোনো খোঁজ পায়নি ইরফান। বেশ কয়েকদিন পর ইরফান মায়রাদের গ্রামে গিয়েছিল। সে গ্রামে নাসিমদের আত্মীয় থাকে শুনেছিল। সেখানে গিয়েও কোনো খোঁজ পায়নি, যেন নাসিম নামের কোনো অস্তিত্বই নেই। তাকে একটা কথা বলার সুযোগ না দিয়েই হারিয়ে গেল। আবারও ভুলে যেতেও বলল। সে বলেছিল এসব ভুলে যাওয়ার টপিককে সে হেট করে, অথচ নাসিম তাকে সে অফার করে অদৃশ্য হয়েছে। দেখতে দেখতে প্রায় 6 মাস পেরিয়েছে। নাসিমদের বাড়ি গিয়ে প্রায় খোঁজ নেয় ইরফান। পরিচিতদের সবার কাছেই খোঁজ নিয়েছে। এখনও মাঝে মাঝেই খোঁজ নেয়, কিন্তু কোথাও পায়নি, এখনও পায় না। কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলে। সেদিনের পর নাসিমের সিম একেবারের জন্যও ওপেন হয়নি। ইরফান অনেক ট্রাই করেছে, কিন্তু কোথাও কোনো হদিস পায়নি। বুকে দুহাত আড়াআড়িভাবে রেখে চোখ বুজে নেয়। লাইফে ফার্স্ট টাইম নাসিম ইরফানকে বাইক রাইডে হারিয়েছিল। ইরফানকে হারাতে পেরে যেন নাসিম সহ শুদ্ধ ফায়েজও খুশি হয়েছিল। ইরফান বিরক্তি চোখে ওদের তিনজনকে দেখেছিল। তার গায়ে জ্বর ছিল। ওরা তিনজন কথা বলার ফাঁকে নাসিম খেয়াল করেছিল ইরফানের চোখ লাল। এগিয়ে এসে যখন দেখল ইরফানের গায়ে জ্বর, তখন ইরফানকে রেগে কথা শুনিয়েছিল। ইরফানও রেগে নাসিমকে ধাক্কা দিয়েছিল। কেউ তার ওপর কথা বলবে, এসব সে নিতে পারে না। ইরফানের রাগকে পাত্তা না দিয়ে শুদ্ধ, ফায়েজ, নাসিম সবাই রেগে কথা শুনিয়েছিল। শুদ্ধর কথা ছিল, এ তো শালা মোড়ের চাঁদে গিয়ে আরামসে ঘুমাবে, আর আমরা পাগলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। বেয়াদব। নাসিমের কথা ছিল, শালা তোর বাইক ভেঙে টুকরো টুকরো করে ভাঙাচোরা হিসেবে বেচে হাওয়াই মিঠাই কিনে খাবো, তখন তখন হাওয়াই বসে ড্রাইভ করিস। ফায়েজও কিছু বলেছিল হয়তো। ইরফান না শুনে তার বাইক স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা হয়। নাসিম দ্রুত তার বাইকে উঠে ইরফানের পিছু পিছু আসছিল আর বলছিল, বেয়াদব, দাঁড়া, আজ শুধু অ্যাক্সিডেন্ট করে দেখ। ইরফান বাইকের স্পিড আরও বাড়ায়। নাসিম বিরক্ত চোখে তাকায়, মনে মনে দোয়া করে এর মতো ঘাড় তেরা বন্ধু যেন কারো না হয়। আবারও চেঁচিয়ে বলে, এই ভেড়ার বাচ্চা, দাঁড়া, বাল একটা। ইরফান পাত্তা দেয়নি, সে তো এমনই। তবে আজ কথাগুলো ভেবে কেন যেন ঠোঁটের কোণে আপনা আপনি একটুখানি হাসি ফুটল। আবার তা মিলিয়ে যেতেও সময় লাগলো না। মায়েরা রান্নাঘর থেকে তার জন্য পরোটা এনে টি টেবিলের উপর রাখে। ইরফানের ব্ল্যাক কফিও রাখে। এরপর ইরফানের সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকায়, কিছু হয়েছে নাকি, এভাবে আছে কেন? মায়েরা ইরফানের পেছনে দাঁড়িয়ে দুহাতে ইরফানের মাথার চুলের ভাঁজে গলিয়ে দেয়। নিজের মাথায় ছোট নরম হাতের স্পর্শ পেয়ে ইরফান একটু হাসল, তবে চোখ খুলল না। মায়েরা একটু ঝুঁকে প্রশ্ন করে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান তার বাঁ হাতে পিছনে দিয়ে মায়েরাকে ঘুরিয়ে টেনে এনে তার কোলে বসায়। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, কি হয়েছে আপনার? ইরফান মায়েরার দিকে তাকিয়ে রইল। মায়েরা আগের চেয়ে একটু লম্বা হয়েছে, সাথে একটু মোটাও হয়েছে। দুগালে হালকা মাংস ধরেছে, ভালো লাগে বেশ। মায়েরা ইরফানকে ঠেলে বলে, হ্যাঁ, ছাড়ুন তো, আমার কলেজ আছে। ইরফান গম্ভীর গলায় বলে, আজ কলেজ যেতে হবে না। মায়েরা গালে হাত দিয়ে বলে, আমার কলেজে এক্সাম চলছে, আমি সেকেন্ড ইয়ারে উঠবো না। কথাটা বলে ইরফানের পাশে বসে কোলের ওপর পরোটা প্লেট নিয়ে খেতে থাকে, আর সামনে বই মেলে রেখেছে। ইরফান কফি খেতে খেতে মায়েরাকে দেখল। মায়েরা পড়ছে বলে আর ডিস্টার্ব করল না। মায়েরা তার খাবার শেষ করে কলেজ ড্রেসের বোরখা পরে নেয়। জট লেগে যাওয়া চুলগুলো আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নেওয়ার আগেই ইরফান তার হাতে তুলে নেয় চিরুনিটি। মায়েরা পিছু ফিরে বলে, কি করছেন, দিন আমাকে। ইরফান মায়েরাকে উল্টো ঘুরিয়ে দিয়ে মৃদুস্বরে বলে, আমি করছি। মায়েরা ভ্রু কুঁচকে বলে, আপনি পারবেন না, আমার চুলে অনেক জট। ইরফান দৃঢ় কণ্ঠে বলে, আই ক্যান ডু এভরিথিং। মায়েরা কোমরে হাত দিয়ে আয়নার ভেতর ইরফানকে দেখতে লাগলো, যে খুব মনোযোগ দিয়ে চুলের জ্বর ছাড়াতে ব্যস্ত। মায়েরার ভালোই লাগছে, সময় লাগলেও ইরফান সব জ্বর ছাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন বিরাট বড় অসাধ্য সাধন করেছে।
এরপর মায়েরা চুলে বেনি করা স্টার্ট করে। এই বেনি শিখতে ইরফান পুরো 1 মাস লাগিয়েছে। মায়েরা ভীষণ বিরক্ত হতো। ইরফান ঘন্টার পর ঘন্টা তার চুল নিয়ে বসে থাকতো, কিন্তু পারতো না, উল্টে জট পাকিয়ে ফেলতো। মায়েরা বিরক্ত হতো বলে মায়েরা ঘুমিয়ে গেলে ইরফান মায়েরার চুলগুলো নিয়ে চেষ্টা করত। এভাবে প্রায় 1 মাস পর সে সফল হয়েছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই মায়েরার চুলে সেই বেনি করে দেয়। মায়েরার চুলে দুটো বেনি করে। বেনি দুটো কাঁধের দুপাশে দিয়ে মায়েরার দিকে চেয়ে বলে। সি মায়েরা হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি সব পারেন। আমি তো জানি আসলে হাজবেন্ডটা কার, দেখতে হবে না? কথাটা বলে ইরফানের সামনে থেকে দৌড় দেয়। এরপর কভার থেকে তার হিজাব বের করে। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকালো, একটু হাসলো বোধহয়। এরপর ওয়াশরুমে যেতে যেতে বলে, শাওয়ার শেষে বেরিয়ে যেন দেখি রেডি কমপ্লিট। মায়েরা মুখ বাঁকায়, নিজেই একটা লেট লতিফ, আবার তাকে বলে। ফারাজ শুদ্ধর সাথে গ্রামে এসেছে 2 দিন আগে, আজ ফিরে যাবে শহরে। আগামীকাল শুদ্ধর ভার্সিটিতে ক্লাস আছে, ফারারও আছে। রিনা বেগম তিলের নাড়ু বানিয়ে একটি বয়াম ভরে দিল। শাশুড়ির হাতের এই নাড়ু ফারার ভীষণ পছন্দ। রিনা বেগম একটি বয়াম ভরে দিলেন মায়েরা আর ইনায়ের জন্য। এরপর ফারার দিকে চেয়ে বলে। ফারা এতক্ষণ বসে বসে শাশুড়ির হাতে নাড়ু খাচ্ছিল, মুখের টুকু গিলেই হেসে বলে, মা, আপনার হাতের নাড়ুর সামনে থাকলে পেটে ভাত খাওয়ার জায়গা পায় না, কি করব? রিনা বেগম হাসলেন। ফারা পানি খেয়ে বলে, আপনি চলুন না আমাদের সাথে, আপনার ছেলে আবার রেখে যাবে আপনাকে। রিনা বেগম হেসে বলে। ফারা ভাবুক ভঙ্গিতে বলে, আমার ভার্সিটি শেষ হলে আমি সত্যিই এখন ডিপার্টমেন্ট হয়ে যাব। পেছন থেকে শুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি গরুর খামার দিব। তোমরা দুজনে মিলে গরুর পারফিউমওয়ালা ডার্ক চকলেট পরিষ্কার করবে। রিনা বেগম ছেলের কথায় হেসে ফেলে। ফারাও হেসে ফেলে। আর এই চকলেটগুলো তোমাকে যত্ন করে খাওয়াবো। হাজার হোক, তোমার আবার ডার্ক চকলেট একটু বেশি পছন্দ। শুদ্ধ হেসে বলে, আহারে বউ আমার, মুরগির পেছন থেকে ইন্ডিয়ান চকলেট বের হয়। তোমার তো ইন্ডিয়ান চকলেট বেশি পছন্দ, আমি তোমাকে অবশ্যই খাওয়াবো। ফারা চোখ মুখ কুঁচকে নেয়। রিনা বেগম হাসতে হাসতে বলে। ফারা মুখ বাঁকায়। শুদ্ধ হাসলো, এগিয়ে এসে বলে, বিকালের আগেই বের হবো, দ্রুত রেডি হয়ে নাও ফারা। মায়রার কলেজ শেষ। মায়রা ইরফানের সাথে ফায়েজদের বাড়িতে এসেছে। মূলত মায়রা ইরফানকে টেনে এনেছে। ইনায়া প্রেগনেন্ট হওয়ার পর থেকে ফায়েজ ইনায়াকে বাসা থেকে বের হতে দেয় না। এজন্যই মায়রা ইনায়াকে দেখতে এসেছে। ইরফান মায়রার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ইরফানের ফোনে কল আসায় পকেট থেকে ফোন বের করতে মায়রার হাত ছেড়ে দেয়। মায়রা ছাড়া পেয়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। একটা উষ্টা খেয়ে পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান রেগে তাকায় মায়রার দিকে, ধমকে বলে, স্টুপিড, থাপ্পড় খাওয়ার জন্য বাদুরের মতো লাফালাফি করছো। মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, আমি পড়ে যাচ্ছিলাম, সমবেদনা না জানিয়ে উল্টে বকছেন। একটু মধু দিয়ে কথা বললে কি হয় আপনার আপু? মায়রার কথা শুনে ইরফান একটু হাসলো। আশেপাশে তাকিয়ে দেখলেও কেউ নেই। মায়রা ইনায়েতের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়রার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, মধু লাগবে তোমার? মায়রা ইরফানের কথাটা বোঝার চেষ্টা করেছে। তার ভাবনার মাঝে ইরফান মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, ইরফানকে ঠেলে সরাতে চায়। কয়েক সেকেন্ড পর ইরফান নিজেই মায়রাকে ছেড়ে দেয়। তখনই ওপাশ থেকে ইনায়া দরজা খুলে দেয়। ইরফান এখানে দাঁড়িয়ে আগেই নক করেছিল। মায়রা ভীষণ লজ্জা পায়। তার মনে হচ্ছে ইনায়া সব দেখে নিয়েছে। ইনায়া মায়রাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে মায়রাকে ঝাঁকিয়ে বলে, এই মাইরা, কি হয়েছে? ভেতরে এসো। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইনার দিকে তাকিয়ে হঠাৎই তেজি কণ্ঠে বলে, তোমার ভাই একটা অসভ্য লোক। ইনায়া থতমত খেয়ে তাকায়। ইরফান ভাবলেশীনভাবে ভেতরে প্রবেশ করছে। ইনায়া ইরফানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তুমি মায়েরার সাথে কি করেছো? ইরফান খুব স্বাভাবিকভাবে বলে, মধু খাইয়েছি। মায়রা কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। কী পরিমাণ অসভ্য হলে বোনকে এভাবে বলছে। ইনায়া মায়রার দিকে তাকিয়ে বলে, তুমি মধু খাও না মাইরা? আমিও আগে খেতাম না। ভাইয়া মনে হয় তোমাকে জোর করে খাইয়েছে, তাই না? মন খারাপ করো না, মধু অনেক উপকারী, বুঝলে? একটু একটু করে খাবে, আমিও জোর করে একটু একটু করে খাই। মায়রা ভ্যাবাচাকা খেয়ে বলে। ইনায়া মায়রার হাত ধরে ভেতরে এনে দরজা লাগাতে লাগাতে বলে,
এ নয়, হ্যাঁ, একটু একটু করে খেলে অভ্যাস হয়ে যাবে। কথাটা বলে ইনায়া মাইরাকে আসতে বলে তার ঘরের দিকে যায়। মেয়েটা 6 মাস চলছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। মাইরা কপাল চাপড়ায়, আবার স্বস্তির নিঃশ্বাসও ফেলে। ইনায়া বোঝেনি বলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। এগিয়ে গিয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে কটমট করে বলে, সব সময় তো আমাকে বলেন ভালো হওয়ার কথা, নিজে যে একটা অসভ্য লোক সে খেয়াল নেই আপনার। ইরফান মৃদু স্বরে বলে, আই নো তোমার এতটুকুতে মন ভরেনি, বাট কিচ্ছু করার নেই, টাইম লিমিটেড ছিল, রাতে আনলিমিটেড দেবো, ওকে? মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফানের কথা বলার ধরনে একটু লজ্জা লজ্জা পায়। এই লোকটার সাথে কথা বলাই উচিত না, শুধু তাকে জ্বালায়। ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মায়ের হাত টেনে বলে। কোথায় যাচ্ছ? মায়েরা ইরফানের দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, আমি এখানে এসেও কি এখন আপনার কোলে উঠে বসে থাকবো? ইরফান কিছু বলার আগে পাশ থেকে শুদ্ধ বলে, বেড়াতে এসেও আমাদের ইরফানের ইচ্ছে করে বউকে কুলে নিয়ে বসে থাকবে। হাউ ভালোবাসা! মায়েরা লজ্জায় মাথা কাটা যায়। সব হয় এই লোকটার জন্য। ইরফানের হাত থেকে নিজের হাত সরিয়ে দ্রুত ইনায়ের ঘরের দিকে যায়। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে বলে, তুই কখন এসেছিস? শুদ্ধ হেসে বলে। তোরা আসার 5 মিনিট আগে। ভেতরে থেকে ফাইজের বাবা বেরিয়ে এসে ইরফান আর শুদ্ধকে দেখে হেসে বলে। শুদ্ধ ইরফান দুজনেই সালাম দেয় ফাইজের বাবাকে। এরপর এগিয়ে গিয়ে ইরফান শুদ্ধ পাশাপাশি বসে। ফাইজের বাবা তাদের সামনে বসে টুকটাক কথা বলায় ব্যস্ত হয়। এর মাঝে ফাইজের মা ইরফান শুদ্ধকে নাস্তা দিয়ে যায়। শুদ্ধ জামাই আর ইরফান তার ছেলে শ্বশুরবাড়ির লোক। এদের নিজে আপ্যায়ন না করলে খারাপ দেখায় বলে তিনি কাজের লোককে রান্নাঘরে রেখে নিজেই এসেছেন। তিনিও ফাইজের বাবার পাশে বসে শুদ্ধ ইরফানের সাথে ভালো মন্দ কথা বলল। ফারা ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়েছে। সে মূলত শুদ্ধতে গ্রাম থেকে ফিরেছে। ভার্সিটি ছুটি থাকায় 2 দিন আগে শুদ্ধ তাকে নিয়ে গ্রামে গিয়েছিল। সেখান থেকে ফিরে শাওয়ার নিল। ভীষণ বিরক্ত লাগছিল। শাওয়ার নিয়ে একটু আরাম লাগছে। মাথা মুছে তাওয়াল মেলে দিল। শুদ্ধকে ঘরে আসতে দেখে এগিয়ে গিয়ে বলে, তুমি খেয়েছো? শুদ্ধ হেসে বলে। তোমাকে খাই পাখি। ফারা শুদ্ধকে ঠেলে বলে, মাত্র গোসল করেছি, জ্বালিও না তো। শুদ্ধ ফারাকে জড়িয়ে নিয়ে বলে, সেকেন্ড বার আমি করিয়ে দেব, পাক্কা প্রমিস। মায়েরা ইনায়ের কাছে ফারা আসার কথা শুনে ফারার ঘরে এসে দরজায় দাঁড়িয়ে তা ডাকে। ফারহা আপু। ফারা শুদ্ধকে ধাক্কা দেয়। বেডের উপর থেকে ওড়না নিয়ে দ্রুত গায়ে জড়িয়ে নিয়ে বলে, ভেতরে এসো মায়েরা, কখন এসেছো? শুদ্ধর আড়ালে ফারা ছিল বলে মায়েরা সেভাবে দেখতে পায়নি। ভেতরে এসে ফারাকে জড়িয়ে ধরে বলে, একটু আগেই এসেছি আপু, কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে। ফারা মায়েরা টুকটাক কথা বলায় ব্যস্ত হলো। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে। মানে এসব কি? সে কি সুন্দর একটা রোমান্টিক মুডে ছিল, আর তার মেলায় হারিয়ে যাওয়া বোনটা এসে সব ভেস্তে দিল। মনে হচ্ছে শোধ নিচ্ছে তার থেকে। কিন্তু সে তো ইরফানদের রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট করে দিত, আর ইরফানের বউটা তার সব ভেস্তে দিচ্ছে। শুদ্ধ গলা ছেড়ে বলে, মাইরা ফাইজের বাচ্চার লেজ ধরে আরেকজন সদস্য আসলে কেমন হবে বলো তো? শুদ্ধর কথা শুনে মায়েরা ভীষণ খুশি হয়ে বলে, অনেক ভালো হবে ভাইয়া, কিন্তু কোথা থেকে আসবে? শুদ্ধ কিছু বলার আগেই ফারা মায়েরার হাত ধরে টেনে ঘরের বাইরে যেতে যেতে বলে, তোমার ভাইয়ার পেটে বাচ্চা আছে, ওখান থেকেই বের হবে। মায়েরা চোখ বড় বড় শুদ্ধর দিকে চেয়ে হেসে বলে, সত্যি ভাইয়া, ফারহাপুর কষ্ট হবে বলে বাচ্চাটাকে আপনার পেটে নিয়ে নিয়েছেন তাই না? ফারার মায়ের কথা শুনে শুদ্ধ ভোতা মুখে তাকিয়ে রইল। ফারা মিটিমিটি হাসছে। সে ঠিক জানে এ লোকের মুখের ব্রেক নেই। মায়ের সামনে উল্টোপাল্টা বলবে আর সে লজ্জায় মরবে। তার এই অসভ্য লোক একা একা বসে লাগাম ছাড়া কথা বাদ রেখে চুপ থাকুক। সন্ধ্যার পর ইরফান মায়রাকে নিয়ে ফায়েজদের বাড়ি থেকে বেরিয়েছে। যদিও ফায়েজ শুদ্ধ ও ফায়েজের মা অনেক জোর করেছিল, কিন্তু ইরফানের কাজ আছে বলে সে থাকেনি। ফোনে কল আসলে ইরফান ফোনে কথা বলতে থাকে। মায়রা হঠাৎই কাউকে দেখল যেন। ইরফানের হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় মেয়েটির সামনে। ইরফান ফোনে কথা বলতে বলতে মায়রাকে দেখলো একটি মেয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। তাই আর কিছু বলল না। সে মায়রার দিকে নজর রেখে ফোনে কথা বলতে থাকে। মায়রা সামিয়ার কাঁধে হাত রেখে বলে, তুমি সামিয়া আপু না? সামিয়া মাথা নিচু করে ফোনে কিছু দেখছিল।
কারো কণ্ঠ পেয়ে মাথা উঁচু করে তাকালে মাইরাকে দেখে অবাক হয়ে বলে। মাইরা সামিয়াকে জড়িয়ে ধরে হেসে বলে, হ্যাঁ আপু, তোমাকে অনেকদিন পর দেখলাম, কেমন আছো? সামিয়া মৃদু হাসল। মাইরা মেয়েটা ভীষণ মিশুক। মাইরাকে এসে সেভাবে চিনতই না, মাত্র কয়েকদিনেই কেমন মিশে গিয়েছিল। আবার এখনও এতদিন পর দেখা হওয়ায় কি সুন্দর করে কথা বলছে। সামিয়া মাথা নেড়ে বলে। মাইরা সামিয়াকে ছেড়ে সামিয়া দুহাত ধরে বলে, ভালো, তুমি এখানে থাকো। আমি ফারহা আপুদের বাসায় এসেছিলাম। সামিয়া অবাক হলো। ফারাকে তো সে ভালো করেই চেনে, নামটাও জানে, ভোলার কথা তো নয়, কিন্তু মেয়েটার বাসায় এখানে এটা জানতো না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জড়তা নিয়ে প্রশ্ন করে। মাইরা মৃদু স্বরে বলে। সামিয়া মলিন হাসল। শুদ্ধ ছাড়া তো আর কারোর সাথে বিয়ে হবে না, সব তো জানেই। তবুও কোথাও যেন একটা কাঁটা বিঁধল। তখনই একটি মেয়ে এদিকে আস্তে আস্তে বলে। কথাগুলো বলতে বলতে এগিয়ে আসছিল। মাইরা অবাক হয়ে তাকায় মেয়েটির দিকে। মেয়েটি ততক্ষণে সামিয়ার পাশে এসে দাঁড়িয়েছে। সামিয়ার চোখ পাকিয়ে তাকায় তার কাজিনের দিকে। মেয়েটি সামিয়াকে পাত্তা না দিয়ে বলে। সামিয়া মাইরার সামনে এসব বলায় ভীষণ বিব্রত বোধ করে। তার কাজিনের হাত ধরে মাইরার দিকে চেয়ে বলে। কথাটা বলে তার কাজিনকে টেনে দ্রুত পায়ে উল্টো পাথে যায়। মাইরা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। মেয়েটির সব কথা তার মাথার উপর দিয়ে যায়নি। পাশে এসে ইরফান মাইরার হাত ধরে বলে। মেয়েটি কে ছিল? মাইরা ইরফানের দিকে তাকিয়ে ছোট করে বলে। আমাদের গ্রামের একটা মেয়ে। এরপর আর কিছু বলল না। ওই মেয়েটির কথা শুনে মনে হলো সামিয়া বিয়ে করতে চাইছে না। তার কারণ কি শুদ্ধ ভাই? মাইরার খারাপ লাগছে সামিয়ার জন্য। কিছু তো করারও নেই। ইরফান আর মাইরা বাড়ি ফিরেছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মাইরা সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে। ইরফান মাইরার পেছন পেছন উঠছিল। মাইরা দাঁড়িয়ে যাওয়ায় ইরফানের বুকে ধাক্কা লাগে। ইরফান দ্রুত মাইরাকে তার দিকে ফিরে চিন্তিত কণ্ঠে বলে। হোয়াট হ্যাপেন্ড? মাইরা তার ডান হাতে মাথার এক পাশে চেপে ইরফানের দিকে তাকায়, মৃদুস্বরে বলে। আমার ভীষণ মাথা ব্যথা করছে। মুহূর্তে ইরফানের চোখ মুখে ভীতি দেখা দেয়। মাইরার ওষুধের কোর্স 6 মাসের ছিল। প্রথম 3 মাস শেষ হয়েছে। ইরফান মাইরাকে নিয়ে আবারও কানাডা গিয়েছিল। এরপর আরও 3 মাসের কোর্সের ওষুধ দিয়ে আসে, যেটা সপ্তাহখানেক আগে শেষ হয়েছে। আজ হঠাৎ এরকম মাথা ব্যথার কথা শুনে ইরফানের গলা শুকিয়ে আসে। মাইরার মাথা ব্যথা যেন ইরফানের জীবনের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ইরফান দ্রুত মাইরাকে কোলে তুলে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার ঘরে যায়। এরপর সে বেডে বসে মাইরাকে তার কোলে বসায়। মাইরা কিছু বলছে না। সত্যি তার ভীষণ মাথা ব্যথা করছে। ইরফান ব্যস্ত হাতে মাইরার হিজাব খুলে দেয়। এরপর মাইরার বোরখা খুলে বেডের উপর রাখে। মাইরা পিট পিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার মাথায় করা 2 বেনি দ্রুত খুলে দিল। এরপর বাঁ হাতে মাইরাকে বুকে জড়িয়ে নিয়ে ডান হাতে মাইরার গালে দিয়ে নরম সরে বলে। কোথায় পেইন হচ্ছে বার্ড ফ্লাওয়ার? মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানের চোখে মুখে হাজারো চিন্তার ছাপ। তার যখন প্রথম টিউমারের কথা ইরফান জেনেছিল, এরপর ইরফানের মুখ চোখ যেমনটা হয়েছিল, সব সময় কেমন মনমরা হয়ে থাকতো। আজ ইরফানকে মাইরার কাছে তেমনই লাগলো। মাইরার খারাপ লাগে। ইরফান তার একটু কিছু হতেই কেমন যেন নেতিয়ে পড়ে। মাইরা ইরফানের গালে হাত দিয়ে বলে। আপনি আমার জন্য এত ভাবেন কেন শিশরাজ? ইরফান তার গালে রাখা মাইরার হাতে চুমু আঁকে। ডান হাতে মাইরার গলার ভাঁজিয়ে গলিয়ে দিয়ে মাইরার চোখে চোখ রেখে অসহায় কণ্ঠে বলে। ইউ আর মাই মেন্টাল ডক্টর বার্ড ফ্লাওয়ার। তোমার কিছু হয়েছে ভাবলে আমি মেন্টালি সিক হয়ে যাই। তুমি কেন সিক হও মাই হার্ট? মাইরার কাঁদতে ইচ্ছে করল। ইরফান কেন এত ভালোবাসে তাকে। দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুজে নেয়। একটু থেমে বলে। আপনি আমাকে বকলে আমার মাথা ব্যথা করে। এরপর আপনি আমাকে রাগ দেখালেও মাথা ব্যথা করে। আবার থাপ্পড় মারার জন্য হাত উঠালেও মাথা ব্যথা করে। ইরফান মাইরার কাছে চুমু এঁকে বলে। সরি, আই প্রমিস ইউ। তোমাকে আর বকবো না, রাগ দেখাবো না, অ্যান্ড মারার জন্য হাত উঠাবো না। মাইরা হাসলো। থাপ্পড় তো ইরফান মারে না, কিন্তু রেগে গিয়ে থাপ্পড় মারতে গিয়েও থেমে যায়। মাইরার খারাপ লাগে। ইরফানের দিকে তাকিয়ে বলে। আপনি সব ভুলে যান। ওরকম অদ্ভুত ব্যবহার করলে আমি কাঁদি, আর তারপর আমার মাথা ব্যথা করে। ইরফান মাইরাকে দুহাতে শক্ত করে জড়িয়ে নিয়ে নত স্বরে বলে। অনেস্টলি বলছি, আমি আর ভুলে যাব না বার্ড ফ্লাওয়ার। মাইরা ইরফানের বুকে চোখ বুজে পড়ে থাকলো। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।
ইরফান মায়রার মুখ দু হাতে রাজলাই নিয়ে মৃদুস্বরে বলে। ডক্টরের কাছে নিয়ে যাব, ফ্রেশ হবে। মায়রা মাথা নেড়ে বলে। কোথাও যেতে হবে না। আমি সকাল থেকে মাথায় হিজাব বেঁধেছিলাম তো, এর জন্য মাথা ব্যথা করছে। মাথায় পানি দিলে ঠিক হয়ে যাবে। ইরফান কিচ্ছু বলল না। মায়রাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মায়রা দ্রুত বলে,